কি সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, তাদের প্রতিবেদনে থাকা উল্লেখযোগ্য বিষয়গুলো নিউজরুম থেকে সংক্ষেপে জানাচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সুইটি, সংবিধানে মূলত কি পরিবর্তন আনার সুপারিশ করেছে সংস্কার কমিশন, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ শিমু এবং রিজওয়ান। আপনারা ঠিকই বলেছেন যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ আমরা পেয়েছি, যেটার অপেক্ষা ছিল গত 3 মাসেরও বেশি সময় ধরে। অক্টোবরে যখনই এই কমিশনগুলো হয়েছে তারপর থেকে অপেক্ষা যে আসলে কি সংস্কারের সুপারিশ আসতে চলেছে। সংবিধান সংস্কার নিয়ে আসলে এত বেশি কথা হয়েছে যে সংবিধানটা প্রধান উপদেষ্টা জিজ্ঞেস করতে তাদেরকে বাধ্য হয়েছিলেন দলগুলোকে যে আপনারা কি আসলে সংবিধানের সংশোধন চান নাকি আসলে পুনর্লিখন চান। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুপারিশগুলো খুবই গুরুত্ব সহকারে এসেছে এবং বড় বড় ধরনের পরিবর্তনের সুপারিশগুলো এসেছে। আমি একটু সারসংক্ষেপগুলো জানাতে চাই আমাদের দর্শকদেরকে। সংবিধান সংস্কার কমিশন একটি কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা তাদের লক্ষ্যগুলো আগে বলে দিয়েছে যে 7টি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করে এই সুপারিশগুলো আনতে চলেছে। সেগুলো কি? 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব করছে। ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করা হচ্ছে। এটা হচ্ছে যে কি খুব বড় ধরনের একটি চাওয়া। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, যাতে করে আমরা আর কোনো স্বৈর শাসককে দেখতে না হয়। অন্তর্বর্তী সরকার কাঠামো সুনির্দিষ্ট প্রস্তাব, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণ, মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিতকরণ। এইগুলোর ভিত্তিতেই কিন্তু এই সুপারিশগুলো এসেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকতন্ত্র হিসেবে তারা যে আলাদা করেছে, কমিশন সুপারিশ করছে যে সংবিধানের প্রযোজ্য সকল ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে। এটা একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। বোঝাই যাচ্ছে যে কি তারা এই যে প্রায় 1 লাখ মানুষের মতামত এবং 32 জন গবেষকের মতামতের ভিত্তিতে কিন্তু তারা এই সুপারিশগুলো এনেছেন। সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক, এটা আমি প্রথমেই বলেছি। এর সঙ্গে তারা বলেছে যে বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে, যাতে করে প্রত্যেকের সমানাধিকার নিশ্চিত হয়। এখানে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে কিন্তু বারবার করে আলোচনাগুলো এসেছে। এখানে বলা হচ্ছে যে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এবং এই সংশ্লিষ্ট সংবিধানের 8, 9, 10 ও 11 8, 9, 10 ও 12 অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার সুপারিশ করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এছাড়া মৌলিক অধিকার ও স্বাধীনতা ইস্যুতে তারা বলছে বিদ্যমান সংবিধানের 2য় ও 3য় ভাগের অধিকারসমূহ সমন্বিত করে মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে একটি একক সনদ গঠনের প্রস্তাব করা হচ্ছে, যা আদালতে বলবৎযোগ্য হবে এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার ও নাগরিক রাজনৈতিক অধিকারের মধ্যে বিদ্যমান তারতম্য দূর করবে। বারবারই আমরা দেখতে পাচ্ছি যে সবার সমান অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য লাঘবের জন্য যে চেষ্টা করা হচ্ছে সেগুলোই সুপারিশে অন্তর্ভুক্ত হয়েছে। আইনসভার ক্ষেত্রে বলা হয়েছে কমিশন একটি দ্বিকক্ষ বিশিষ্ট, আমি আবারও বলছি এটা নিয়ে বারবার আলোচনা হয়েছে, সবগুলো দলের একমত আছে, ঐকমত্যের ভিত্তিতে কিন্তু এই সুপারিশটি এসেছে। কমিশন একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করছে, একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ যেটাকে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং একটি উচ্চকক্ষ যেটাকে সিনেট বলা হচ্ছে। উভয় কক্ষেরই মেয়াদ হবে 4 বছর। নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে নিম্নকক্ষ থাকবে, তার মধ্যে 300 আসনে যেভাবে আমাদের নির্বাচন হয়ে থাকে সেভাবে সরাসরি ভোটে তারা আসবেন। আরও 100 জন থাকবেন নারী সদস্য, তারাও ভোটের মাধ্যমে তাদের এলাকাগুলো থেকে আসবেন।
এই যে নতুন একটি পরিবর্তন, এটি অনেকেরই চাওয়া ছিল, অনেকেরই দাবি ছিল, বিশেষ করে নারীদের চাওয়া ছিল এ ধরনের। তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সম্মানজনকভাবে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এখানে আসবেন কক্ষগুলোতে। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। এখানে কিন্তু আরেকটি খবর আছে যে আমরা 25 বছর জানি যে কি সংসদ নির্বাচনে অংশ নিতে গেলে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়সকে কমিয়ে এখন 21 বছর করা হচ্ছে। 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে আসবেন। একজন সংসদ সদস্য একই সাথে নিম্নলিখিত যে কোনো একটি বেশি পদে অধিষ্ঠিত হবেন না, মানে হচ্ছে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি হবেন না। অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। তার মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা ভোটের ব্যাপার আসে, তার নিজ দলের যারা সংসদ সদস্য তারা ভোট দিতে পারবেন। আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে মনোনীত হবেন। উচ্চকক্ষ মোট 105 জন সদস্য সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে 100 জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন। এটা নিয়ে আলোচনা আছে, কারণ বিএনপি একটি বড় দল হিসেবে প্রথম থেকেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই হলো মোটা দাগে কথা। তার সাথে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে কমিশন নির্বাহী বিভাগের কথা বলেছে, সুপারিশ করেছে যে আইনসভার নিম্নকক্ষে যে সদস্যদের প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন আছে তিনি সরকার গঠন করবেন। নাগরিকতন্ত্রের নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা দ্বারা প্রয়োগ করা হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা যখন রাষ্ট্রপতি পাই সেখানে অনেক সময় দেখা যায় প্রধানমন্ত্রীর একক ইচ্ছার একটা আধিপত্য থাকে, সেটা এবার আর থাকবে না। এবার রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হবেন। 3 বাহিনী প্রধানকেও প্রধানমন্ত্রীর একক বা সদিচ্ছার যে ব্যাপার থাকে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা এখানেও কিছুটা কমিয়ে আনা হয়েছে। এইসব বিভিন্ন ব্যাপারে তারপরে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ 90 দিন থাকবে, এ একটা বড় ধরনের সিদ্ধান্ত আছে। সব মিলিয়ে সংবিধান সংস্কারের ক্ষেত্রে এই যে লাখখানেক মানুষের মতামতই প্রমাণ করে যে বাংলাদেশে একটি সুন্দর ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সবারই যে আগ্রহ সেটা আমাদের প্রতিফলিত হয় এই সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশগুলোতে। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলবেন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তার ভিত্তিতে কোন সুপারিশগুলো কবে এবং কিভাবে বাস্তবায়ন হবে সেটি আমরা জানতে পারবো।